প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা জয়েন্ট স্টক কোম্পানি। আমরা এটিকে কোম্পানি সংগঠন নামেও জানি। আর আমি সাথে আছি মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে তোমরা জেনেছো যে এক মালিকানা ব্যবসায় বেশ কিছু অসুবিধা রয়েছে, যেমন সেখানে সীমিত মূলধন, সীমিত আয়তন, ঝুঁকি বন্টনের কোনো সুযোগ সেখানে নেই। একইভাবে অংশীদারি ব্যবসায় তোমরা জেনেছো যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থার অভাবে যে কোনো সময় অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। সেখানেও সীমিত মূলধন রয়েছে। তো এই প্রভৃতি অসুবিধা দূর করার জন্য এবং বৃহৎ আয়তন বা বৃহৎ পরিসরে ব্যবসা বাণিজ্য করার লক্ষ্যে যে ব্যবসায়ী সংগঠনটি চলে আসে সেটি হচ্ছে কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন বলতে কি বোঝায়? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যার অস্তিত্ব চিরন্তন এবং কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনকে আমরা বলছি কোম্পানি সংগঠন। এই কোম্পানি সংগঠনে আজকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে এর যে প্রকারভেদ, অর্থাৎ কত ধরনের কোম্পানি রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সনদপ্রাপ্ত কোম্পানি। কোম্পানি সংগঠনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সনদপ্রাপ্ত কোম্পানি। 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন প্রণীত হওয়ার পূর্বে সে দেশের রাষ্ট্রপ্রধান, রাজা বা রানীর ঘোষণা বলে যে সমস্ত কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, দ্য চার্টার্ড ব্যাংক অফ অস্ট্রেলিয়া, এগুলোকে আমরা সনদপ্রাপ্ত কোম্পানি বলছি। তবে বর্তমানকালে এরূপ কোম্পানির গঠন আর দেখা যায় না। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি। এই কোম্পানিটি দেশের রাষ্ট্রপ্রধানের বিশেষ আইন বলে বা সংসদের বিশেষ অধিবেশন বলে এই ধরনের কোম্পানি গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। মূলত এটি কোম্পানি আইনের বাইরে একটি বিশেষ বিল পাশের মাধ্যমে এটি গঠিত হয়ে থাকে। এর উদ্দেশ্য থাকে মূলত জনকল্যাণ। আমরা দেখে নেই বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ কোম্পানিগুলো কি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, জীবন বীমা কর্পোরেশন, ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইত্যাদি সংবিধিবদ্ধ কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে দায়ের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অসীম দায় কোম্পানি এবং অপরটি হচ্ছে সসীম দায় বা সীমিত দায় কোম্পানি। অসীম দায় কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্যদের দায়, তাদের বিনিয়োগকৃত মূলধন এবং মুনাফা এর বাইরেও তাদের ব্যক্তিগত সম্পদ পর্যন্ত, অর্থাৎ দেনা পরিশোধে তাদের ব্যক্তিগত সম্পদ এখানে বিক্রি করে দেনা পরিশোধ করার সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় অসীম দায় বা কোম্পানি। তবে এ ধরনের কোম্পানি আমাদের দেশে দেখা যায় না। এরপরে রয়েছে সীমিত দায় কোম্পানি, অর্থাৎ যে কোম্পানির দায় তাদের বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাকে বলা হয় সীমিত দায় কোম্পানি। এবং এ ধরনের কোম্পানির শেষে, নামের শেষে লিমিটেড কথাটি লেখা থাকে। এই সীমিত দায় বা সসীম দায় কোম্পানি আবার দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, অপরটি হচ্ছে
শেয়ার মূল্য দ্বারা সীমিত দায় কোম্পানি। প্রথমেই আসা যাক প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি। অর্থাৎ এখানে একজন শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ার মূল্যের অতিরিক্ত দায় বহন করতে তিনি রাজি থাকেন, এ ধরনের কোম্পানিকে বলা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি। অর্থাৎ কোম্পানির বিলোপ সাধনকালে কোম্পানির যে দায় সৃষ্টি হয় সেখানে তার কেনা শেয়ারের অতিরিক্ত মূল্যে সে দায় পরিশোধ করতে প্রতিশ্রুতি প্রদান করে থাকে। অপর যে শেয়ারটি রয়েছে অর্থাৎ শেয়ার মূল্য দ্বারা সীমিত দায় কোম্পানি, অর্থাৎ একজন শেয়ার হোল্ডার যেই পরিমাণ শেয়ার ক্রয় করবেন তার যে আঙ্কিক মূল্য রয়েছে তিনি সেই পরিমাণ দায় বহন করতে রাজি থাকবেন, এর অতিরিক্ত তিনি দায় বহন করবেন না। এই সীমিত দায় কোম্পানিকে আবার অর্থাৎ শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এর একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি অর্থাৎ যার সদস্য সংখ্যা হচ্ছে কমপক্ষে 2 জন এবং বেশিরভাগ 50 জন সদস্য নিয়ে কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। সাধারণত পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এ ধরনের কোম্পানি গঠন করা হয়ে থাকে। এই কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনসাধারণের নিকট শেয়ার এবং ঋণপত্র বিক্রির জন্য কোনো রকম আমন্ত্রণ জানাতে পারে না। অপরটি পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং এটি একটি বৃহদায়তন এবং ব্যাপক পরিসরে এই ধরনের কোম্পানি গঠন করা হয়ে থাকে। এটিও যথারীতি কোম্পানির আইন অনুযায়ী গঠিত, নিবন্ধিত এবং পরিচালিত হয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি তারা জনসাধারণের নিকট শেয়ার এবং ঋণপত্র বিক্রি করার সুযোগ পায় এবং এভাবে তারা ব্যাপক আকারে মূলধন সংগ্রহ করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে আরেকটি হচ্ছে মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরকারি কোম্পানি আরেকটি হচ্ছে বেসরকারি কোম্পানি। অর্থাৎ সরকারি কোম্পানি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে কোম্পানির অধিকাংশ শেয়ার মালিকানা সরকারের, অর্থাৎ 50% ভাগের বেশি শেয়ার মালিকানা যখন সরকারের থাকে তখন তাকে আমরা বলি সরকারি কোম্পানি। যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো কিন্তু এগুলোর 100% শেয়ারই কিন্তু সরকারের, এগুলো কিন্তু সরকারি কোম্পানি। আচ্ছা, এরপরে রয়েছে বেসরকারি কোম্পানি, অর্থাৎ যে কোম্পানির নিয়ন্ত্রণ ক্ষমতা জনসাধারণের হাতে থাকে, যেমন 50%-এর বেশি যদি এই বেসরকারি মালিকানায় থাকে তখন সেটাকে আমরা বলছি বেসরকারি কোম্পানি। আমি আবার বলছি, 50%-এর বেশি অর্থাৎ কমপক্ষে 51% শেয়ার মালিকানা যদি জনগণের হাতে বা বেসরকারি মালিকানায় থাকেন তখন সেটাকে বলা হয় বেসরকারি কোম্পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক নিয়ন্ত্রণের ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি দুই প্রকার, যথা হোল্ডিং কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির 50 ভাগের বেশি শেয়ারের মালিক হয়, অথবা কোনো কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির 50 ভাগের বেশি ভোটদান ক্ষমতার অধিকারী হয়, অথবা কোনো কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির 50 ভাগের বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী হয়, সেই কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি মূলত এক ধরনের ব্যবসায় জোট। এরপর রয়েছে
সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ যে কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার মালিকানা চলে যায় অন্য কোনো কোম্পানির কাছে, অথবা যে কোম্পানির 50 ভাগের বেশি ভোটদান ক্ষমতা চলে যায় অন্য কোনো কোম্পানির কাছে, অথবা যে কোম্পানির 50 ভাগের বেশি নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যায় অন্য কোনো কোম্পানির কাছে, তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। এবার আমরা দেখব অনিবন্ধিত কোম্পানি। কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, অনিবন্ধিত কোম্পানি কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা যায় না। তাই এরূপ কোম্পানিকে আইনসম্মত এবং কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারীও বলা যায় না। বাংলাদেশে এরূপ কোম্পানির অস্তিত্ব নেই বললেই চলে। এরপরে রয়েছে অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিদ্যমান কোম্পানি। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বিদ্যমান কোম্পানি বলতে এই আইন প্রবর্তনের পূর্বে যে কোনো সময়ে বলবৎ কোম্পানি সংক্রান্ত কোনো আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত এমন কোম্পানিকে বোঝায় যা উক্ত আইন প্রবর্তনের পরও বিদ্যমান। অর্থাৎ অত্র কোম্পানি আইন প্রবর্তিত হওয়ার পূর্বে বিদ্যমান কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়ে বর্তমানেও চালু থাকলে তাকে বিদ্যমান কোম্পানি বলা হয়। এরপরে রয়েছে বিদেশি কোম্পানি। 1994 সালের কোম্পানি আইনের 387 ধারা অনুযায়ী কোনো কোম্পানি দেশের বাইরে গঠিত ও নিবন্ধিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসায় গঠন ও পরিচালনা করার উদ্দেশ্যে কোম্পানি সংক্রান্ত বিভিন্ন দলিলপত্র পুনরায় এদেশের কোম্পানি সমূহের নিবন্ধকের নিকট দলিল দাখিল করে নিবন্ধন লাভ করলে তাকে বিদেশি কোম্পানি বলা হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ মেডলাইফ, আলিকো, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইত্যাদি বিদেশি কোম্পানির উদাহরণ। এরপরে রয়েছে অমুনাফাভোগী কোম্পানি। যে কোম্পানি অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন না করে এর উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের নিমিত্তে ব্যয় করে তাকে অমুনাফাভোগী বা অব্যবসায়ী কোম্পানি বা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা, বিজ্ঞান গবেষণা ইত্যাদি বিবিধ সামাজিক কার্যক্রমের উন্নয়নের জন্য এরূপ কোম্পানি গঠিত হয়ে থাকে। এরপরে রয়েছে বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। যে কোম্পানির মালিকানা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট দেশের প্রধান অফিসের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে পরিচালিত হয় তাকে বহুজাতিক কোম্পানি বলে। যেমন নেসলে বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কোকাকোলা, হংকং, সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, HSBC ইত্যাদি বহুজাতিক কোম্পানির উদাহরণ। এরপরে রয়েছে বিশেষ কোম্পানি, অর্থাৎ দেশের প্রচলিত কোম্পানি আইনের অধীনে এ ধরনের কোম্পানি নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইন দ্বারা এটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাকে বলা হচ্ছে বিশেষ কোম্পানি। অর্থাৎ আমাদের দেশের বিমা এবং ব্যাংক কোম্পানিগুলো এই ধরনের বিশেষ কোম্পানি নামে আখ্যায়িত।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোম্পানির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানলাম, অর্থাৎ কত ধরনের কোম্পানি হয়ে থাকে। আমি আরেকবার তোমাদেরকে বলছি, আমরা যে কোম্পানিগুলো সম্পর্কে জানলাম সেগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, এরপরে বহুজাতিক কোম্পানি, বিশেষ কোম্পানি ইত্যাদি। আমরা নিবন্ধিত কোম্পানিকে আবার দেখলাম যে দায়ের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অসীম দায় কোম্পানি, আরেকটি হচ্ছে সীমিত দায় কোম্পানি। সীমিত দায় কোম্পানিকে আমরা দেখলাম যে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি আবার দুই প্রকার, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা দেখলাম যে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মালিকানার ভিত্তিতে, অপরটি হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে দু ধরনের কোম্পানি, একটি হচ্ছে সরকারি কোম্পানি, অপরটি হচ্ছে বেসরকারি কোম্পানি। নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি সংগঠনকে আরও দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং অপরটি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত তোমরা বই থেকে জেনে নিবে এবং যদি তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে যে এই কোম্পানির শ্রেণীবিভাগ নিয়ে, তাহলে তোমরা আমাদেরকে লিখবে, আমরা তোমাদের সেগুলোর উত্তর দিব। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।